আমরা এবার অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকে চলে এসেছি, যেটা হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র। এবং ফ্যারাডের বেসিক্যালি দুই ধরনের সূত্র আছে, একটা হচ্ছে প্রথম সূত্র আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তড়িৎ বিশ্লেষণের সময় যে সমস্ত ঘটনা ঘটে সব কিছু নিয়ে তিনি দুইটা সূত্র প্রদান করেন, এবং তিনি হচ্ছেন মাইকেল ফ্যারাডে। আমরা এখন প্রথম সূত্রটা নিয়ে জানব। প্রথম সূত্র নিয়ে জানার জন্য আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা কি করেছি, একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করেছি, যেখানে আমরা একটা ব্যাটারি সাপ্লাই রেখেছি। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। তো নেগেটিভ টার্মিনালটা ক্যাথোডের সাথে যুক্ত থাকে, তার মানে ক্যাথোড হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত আর অ্যানোডটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জযুক্ত, যেটা তোমরা অলরেডি জানো। আর আমরা এখানে অবশ্যই একটা তড়িৎ বিশ্লেষ্য ইউজ করব, এবং আমাদের এই তড়িৎ বিশ্লেষ্যটা কেমন হবে দেখতে? অবশ্যই একটা পার্ট হবে পজিটিভ, একটা পার্ট হবে নেগেটিভ, অর্থাৎ একটা হবে মেটাল পার্ট আর একটা হবে নন মেটাল পার্ট, অর্থাৎ একটা আয়নিক যৌগ হবে আর কি। তো সেক্ষেত্রে আমাদের যে মেটাল পার্টটা আছে সেটা পজিটিভ চার্জ তৈরি করবে, এবং এই পজিটিভ চার্জটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, আর নেগেটিভ চার্জ যেটা সেটা হচ্ছে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে। তো এগুলো মোটামুটি বেসিক আলোচনা আমরা জানি, বাট আমাদের এখানে সূত্রটা একটু ভিন্ন কথা বলে। তুমি দেখেছো অলরেডি যে যখন আমাদের এরকম পজিটিভ আধানটা ক্যাথোডের কাছে যায়, তখন সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, এবং সেই ইলেকট্রন গ্রহণ করে কোনো একটা ধাতুতে কনভার্ট হতে পারে, এবং ক্যাথোডটাকে সে পুরু করতে থাকে। আবার যখন আমাদের নেগেটিভ আয়নটা অ্যানোডের কাছে যায়, তখন সে কিন্তু ইলেকট্রনটা ছেড়ে দেয়। ইলেকট্রন ছেড়ে দিয়ে সে একটা গ্যাস তৈরি হয়, মানে গ্যাস হিসেবে কাজ করে, এবং সেক্ষেত্রে আমাদের অ্যানোডের মধ্যে বুদবুদ বা বাবল দেখা যায় ওই গ্যাসের। তাহলে একটা বিষয় কনফার্ম, আমাদের অ্যানোডটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করে আর ক্যাথোডটা হচ্ছে পুরু হওয়া শুরু করে, যেটা আমি তোমাদেরকে অনেকবার বলেছি। তাহলে একটা তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোডটা হচ্ছে পুরু হতে থাকে। তো এই যে ক্যাথোডটা পুরু হচ্ছে, তার মানে তার মধ্যে কিছু পরিমাণ এক্সট্রা ধাতু এসে যুক্ত হচ্ছে, এবং ওই ধাতুর অবশ্যই কি কিছু না কিছু ওজন আছে। আমরা যে ওজনটাকে ভর হিসেবে জানি, এবং সেই ওজনটাকে আমরা ভর হিসেবে বা গ্রাম হিসেবে প্রকাশ করতে পারি। তো এই যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ চালনা করেছি ব্যাটারির মাধ্যমে কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে, যার ফলে আমাদের ক্যাথোডের মধ্যে কি হয়েছে, কিছু পজিটিভ চার্জ একত্রিত হয়ে ইলেকট্রন গ্রহণ করে এবং সেগুলো ধাতুতে কনভার্ট হয়। তো এখানেও কিন্তু ক্যাথোডটা আস্তে আস্তে পুরু হয়। তো এই বিষয় নিয়ে আমরা প্রথম সূত্রটা আলোচনা করব। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে সেটা হচ্ছে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে থাকা ইলেকট্রোডের মধ্যে যে পরিমাণ ভর জমা হয় বা যে পরিমাণ গ্যাস তৈরি হয়, সেটার ভর হচ্ছে আমাদের দ্রবণের মধ্যে যে পরিমাণ আমি আধান প্রবাহিত করেছি তার পরিমাণের সমানুপাতিক। মানে বিষয়টা একটু কঠিন হয়ে গেল। ধরো তুমি ব্যাটারি দিয়ে এখানে কিউ পরিমাণ আধান চালিত করলে দ্রবণে, এবং কিউ মানে হচ্ছে কি অবশ্যই আধান বা চার্জ, এবং এই কিউ বা আধান বা চার্জকে আমরা প্রকাশ করতে পারি আই ইন্টু টি দ্বারা, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে আমাদের সময়। তো আমি ধরে নিলাম আমাদের এখানে দ্রবণের মধ্যে আই পরিমাণ তড়িৎ যাচ্ছে, এবং এই আই পরিমাণ তড়িৎ টি সময় ধরে কাজ করছে। টি যে কোনো একটা সময় হতে পারে, আমরা জানি না। তাহলে আমি যদি কিউ পরিমাণ আধান ব্যাটারির মাধ্যমে এই টোটাল তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে সাপ্লাই করি, তখন ওই নির্দিষ্ট সময়, দ্যাট মিনস টি পরিমাণ সময়, আমার কিছু পরিমাণ গ্যাস জমা হবে অ্যানোডের মধ্যে, অথবা কিছু পরিমাণ আমাদের ধাতু জমা হবে ক্যাথোডের মধ্যে। এবং কি পরিমাণ ধাতু জমা হবে তার পরিমাণটা আমি বলে দিচ্ছি ডব্লিউ। তাহলে ডব্লিউ হচ্ছে আসলে এখানে গ্রাম ইউনিটে আমরা প্রকাশ করব। দ্যাট মিনস ডব্লিউ গ্রাম ভরের কিছু পরিমাণ ধাতু অথবা গ্যাস অ্যানোডে বা ক্যাথোডে জমা হবে। তাই যদি হয়ে থাকে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র যেটা বলে সেটা হচ্ছে আমি যে পরিমাণ পদার্থ জমা করতে পারবো অ্যানোড অথবা ক্যাথোডে, সেই পদার্থের পরিমাণটা হচ্ছে যে পরিমাণ আমরা আধানকে সাপ্লাই দিতে পারবো এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে সে আধানের সমানুপাতিক। তাহলে খুবই সহজ বিষয়, আমরা চাইলে এটাকে পরের লাইনে এক্সটেন্ড করতে পারি। দ্যাট মিনস আমরা এখানে যেহেতু সমানুপাতিক দেখতে পাচ্ছি, তো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনাই যায়। সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমি জেডকে আনলাম, এবং জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো এটার পরিচয় আমরা একটু পরে জানবো। জাস্ট এখানে দেখে নাও, আমরা একটা সমানুপাতিক ধ্রুবক এনেছি, এবং এই যে আমরা দেখতে পেলাম এই টোটাল প্রসেসটাতে, সেখানে আই এর মানটা কি, মানে কিউ এর মানটা কি ছিল? কিউ ছিল হচ্ছে তড়িৎ গুণন সময়, তার মানে কারেন্ট ইন্টু টাইম। তাহলে আমরা এখানে লিখতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু জেড ইন্টু আই ইন্টু টি। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখানে জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক, যেটা নির্ভর করে টোটালি অ্যানায়ন বা ক্যাটায়নের উপর। তা আমি যদি এখান থেকে জেডকে বের করতে চাই, জেডের যে পরিচয়টা আমি বলেছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে এই জেডের মানটা হবে সূত্র অনুসারে ডব্লিউ, মানে যে পরিমাণ গ্রাম ভর এককে আমাদের অ্যানোড বা ক্যাথোডে কোনো একটা পদার্থ জমা হয়েছে, ডিভাইড বাই কারেন্ট আই ইন্টু হচ্ছে টি। তো এটা হচ্ছে আমাদের জেডের সূত্র। এখন এখানে জেডটা হচ্ছে যেহেতু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটার ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তো এটার কিন্তু একটা নির্দিষ্ট অবশ্যই একক থাকবে। কীরকম একক থাকবে? তুমি যদি এখান থেকে ইউনিট বা একক বের করতে চাও, তাহলে দেখো ডব্লিউ ছিল একটা নির্দিষ্ট ভরের
অ্যানন বা ক্যাটায়নের মধ্যে জমা হওয়া, মানে অ্যানোড বা ক্যাথোডের মধ্যে জমা হওয়া পদার্থের পরিমাণ। তাহলে এই ভরের এককটা অবশ্যই কি গ্রাম হিসেবে থাকবে। কারেন্ট যেটা তার এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, সময় যেটা তার এককটা হচ্ছে সেকেন্ড। অথবা তুমি এখানে লিখতে পারো কারেন্ট ইনটু সময়, এটাকে আমরা কুলম বা চার্জের একক হিসেবে চিনি। তার মানে আমরা এখানে একক হিসেবে পাচ্ছি গ্রাম পার কুলম। তাহলে জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এটা যেটা আছে তার ইউনিট হচ্ছে গ্রাম পার কুলম। এবার আমরা এই যে জেডটাকে দেখতে পাচ্ছি বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে যে দেখতে পাচ্ছি, এটার একটু বিস্তারিত আলোচনা দেখি। আলোচনাটা হচ্ছে এরকম, তুমি ধরো না কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তুমি কিছু পরিমাণ ব্যাটারির মাধ্যমে চার্জ অ্যাপ্লাই করলে, এবং আমি ধরলাম সেটা হচ্ছে 10 কুলম চার্জ, এবং এই 10 কুলম পরিমাণ চার্জ বা কিউকে অ্যাপ্লাই করার পর তোমার যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হয়েছে বা অ্যানোডে হচ্ছে গ্যাস হিসেবে বের হয়েছে, সেই পরিমাণ পদার্থ হচ্ছে ধরো 15 গ্রাম, কথার কথা ধরে নাও। এখন আমি যদি এখানে 10 কুলম পরিমাণ আধান প্রবাহিত না করে ব্যাটারির মাধ্যমে 1 কুলম আধান প্রবাহিত করি, তাহলে আমাকে কী পরিমাণ হিসাব করতে হবে? 15/10 গ্রাম এই পরিমাণ ক্যাথোডে তখন জমা হবে। এবং এটা যদি আমি কাটাকাটি করি, আমি দেখতে পাচ্ছি এটা 1.5 হবে। তুমি 15কে 10 দ্বারা যদি কাটো, তাহলে 1.5 গ্রাম জমা হবে আমাদের ক্যাথোডে। তাহলে দেখো তো আমরা এখানে কি করেছি, আসলে আমরা এখানে জাস্ট একক পরিমাণ আধানকে অ্যাপ্লাই করেছি ব্যাটারির মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে, তখন তার ক্যাথোডের মধ্যে 1.5 গ্রাম পরিমাণ আমাদের মেটাল বা ধাতু জমা হয়েছে, অথবা অন্যভাবে বলতে পারি অ্যানোডের মধ্যে 1.5 গ্রাম গ্যাস তৈরি হয়েছে। তার মানে এখানে 1.5 গ্রাম এটা আসলে মেটালও হতে পারে, অথবা গ্যাস হিসেবে সেটা জমা হতে পারে। তো যেটাই জমা হোক না কেন, আমরা এতটুকু পরিমাণ জমা করেছি শুধুমাত্র 1 কুলম পরিমাণ আধানকে প্রয়োগ করে। তো এই 1 কুলম পরিমাণ আধানকে প্রয়োগ করার পর যেতটুকু পরিমাণ ক্যাথোডে বা অ্যানোডে আমরা নির্দিষ্ট একটা বস্তুকে জমা করতে পেরেছি, এই পরিমাণটাকে আমরা জেড বলে থাকি বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে থাকি। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের জন্য আমাদের মনে রাখতে হবে, এর বেস্ট একটা ডেফিনেশন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় আমরা যদি 1 কুলম পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করি, তাহলে ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ জমা হয়, সেই পরিমাণ পদার্থের গ্রাম এককে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো তো আমাদের এখানে এত গ্রাম জমা হয়েছে কতটুকুতে? 1 কুলম পরিমাণে। তাহলে আমি বলতে পারি না, এই কথাটাকে আমি যদি সুন্দরভাবে সাজিয়ে দেখি, তাহলে আমি বলতে পারি প্রতি 1 কুলম এর জন্য কতটুকু পরিমাণ জমা হয়েছে? 1.5 গ্রাম পরিমাণ কিছু একটা জিনিস অ্যানোডে বা ক্যাথোডে জমা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের শুদ্ধ ভাষা। তো এখান থেকেও কিন্তু আমরা ইউনিট বা এককের একটা কনসেপ্ট পাই, যেহেতু প্রতি 1 কুলম্বের জন্য জমা হয়েছে এত গ্রাম, সুতরাং আমরা জেডের যে ইউনিটটা সেটা দেখতে পারি 1.5 গ্রাম জমা হয়েছে প্রতি কুলম্বের জন্য। তো এখানে গ্রাম পার কুলম ইউনিটটা কিন্তু এভাবেই এসেছে। এখন দেখো তো 1 কুলম মানে কি? মানে হচ্ছে এখানে কিউর মানটা 1 কুলম। কখন আমাদের কিউর মানটা 1 কুলম হবে সেটা আমাদের একটু দেখতে হবে। কিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি, প্রবাহিত কারেন্ট ইনটু সময়। কিউর মানটা আমি এখন কি বানিয়েছি? সরাসরি 1 কুলম বানিয়েছি। তার মানে এই 1 কুলম বানানোর জন্য আমরা আই এবং টি এর মানটা ভিন্ন ভিন্ন মান ধরতে পারি। বাট সবচেয়ে সহজ হচ্ছে কি, তুমি যদি আই এর মানটা 1 অ্যাম্পিয়ার ধরো এবং সময় বা টি এর মানটা যদি 1 সেকেন্ড ধরো, তবে কিন্তু তুমি পেয়ে যাবে এখান থেকে গুণ করলে 1 কুলম। তাহলে এটাও আমরা বলতে পারি যে যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা ব্যাটারির মাধ্যমে 1 সেকেন্ড পরিমাণ সময় 1 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহিত করি, তাহলে তার ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ জমা হবে, সেই পদার্থের গ্রাম এককটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে আমাদের এখানে কন্ডিশন একটা 1 সেকেন্ড প্লাস 1 অ্যাম্পিয়ার, অথবা তোমাদের কন্ডিশন আরেকটা, সেটা হচ্ছে 1 কুলম। তাহলে 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ যদি আমি প্রবাহিত করি, তাহলে ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ জমা হবে, তার গ্রাম এককটাই হচ্ছে কি আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অথবা আমি যদি 1 কুলম পরিমাণ আধান চালনা করি কোনো একটা তড়িৎ বিশ্লেষণে, তাহলে যে পরিমাণ পদার্থ জমা হবে ক্যাথোডে বা অ্যানোডে, সেটাও কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা কিন্তু পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। দ্যাট মিনস আমি যদি মৌলিক পদার্থটাকে চেঞ্জ করি বা মেটাল বা ধাতুটাকে যদি চেঞ্জ করি, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি অ্যালুমিনিয়ামের জন্য তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান হচ্ছে একরকম, একইভাবে সোডিয়ামের জন্য একরকম, কপারের জন্য কিন্তু আরেক রকম। তার মানে প্রত্যেকটা স্পেসিফিক ধাতুর জন্য তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানগুলো আলাদা। তো আমি এখানে লিখে দিতে পারি এদের প্রত্যেকের জন্য ডিফারেন্ট ভ্যালু রয়েছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের। আবার একই সাথে যদি সেম আয়ন হয়ে থাকে, মানে সেম মৌলিক পদার্থের আয়ন হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের জারণ মানের জন্য তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা ভিন্ন ভিন্ন হবে। যেমন আমি যদি বলি কপার,
এবং আমি যদি বলি আরেকটা কপার, দেখো দুইটা কিন্তু সেম কপার, বাট আমি বললাম একটা কপার হচ্ছে কিউব প্লাস আয়ন আর একটা হচ্ছে কিউব প্রিক আয়ন। দ্যাট মিনস একটা হচ্ছে ধরো প্লাস আয়ন যেটাকে কিউব প্লাস আয়ন বলা হয়, আর একটা হচ্ছে 2 প্লাস আয়ন কিউব প্রিক আয়ন বলা হয়। এই দুটো কপারের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথম কপারে যে জারণ মানটা ছিল সেটা হচ্ছে +1 যেহেতু চার্জ 1, আর একটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা সেটার মধ্যে চার্জ হচ্ছে +2। তো এই যে এখানে জারণ মানের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি মৌলিক পদার্থতে, এই জারণ মানের পরিবর্তনের জন্য তাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানগুলো ভিন্ন ভিন্ন হবে। দ্যাট মিনস আমি যদি এটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z1 ধরি তাহলে এটা কখনোই Z1 হবে না, এটা হবে হচ্ছে Z2। একইভাবে তুমি আরেকটা এক্সাম্পল নিতে পারে, সেটা হচ্ছে ফেরাস এবং ফেরিক। দ্যাট মিনস Fe2+ হচ্ছে ফেরাস আয়ন এবং Fe3+ এটা হচ্ছে আমাদের ফেরিক আয়ন। তো ফেরাস আয়নের মধ্যে যোজনী আমরা দেখতে পাচ্ছি 2 বা জারণ মান হচ্ছে 2, ফেরিক আয়নের মধ্যে আমাদের জারণ মান হচ্ছে +3। তো এদের জন্য কিন্তু আলাদা আলাদা আমাদের কাজ করবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দ্যাট মিনস Fe2+ এর জন্য আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কথার কথা ধরি হচ্ছে Z3 যদি কাজ করে, তাহলে Fe3+ এর জন্য কাজ করবে হচ্ছে Z4। এখন কিছু আয়নের স্পেসিফিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক রয়েছে, বাট সেগুলো আমি এখানে দেখাচ্ছি না, তোমরা টেক্সট বই থেকে সেগুলোকে পড়ে নেবে। সেগুলো জাস্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, আর তেমন কোনো কাহিনী নাই সেগুলোতে। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে কিন্তু দেখিনি যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র আসলে কোনটা। প্রথম সূত্রটা একটু মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি এই লাইনটাকে প্রথম সূত্র ধরতে পারো। দ্যাট মিনস যে পরিমাণ পদার্থ ক্যাথোডে বা অ্যানোডে জমা হয়েছে তার গ্রাম পরিমাণ, দ্যাট মিনস এই ডব্লিউটা কিন্তু গ্রাম এককে থাকবে। তো এই গ্রাম এককটা হচ্ছে = Z/I/T। অথবা তুমি ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের আরেকটা সূত্র দেখতে পারো, সেটা হচ্ছে আমাদের W = Z/Q, যেখানে কিউকে আমরা ভেঙে কিন্তু IT বসিয়েছি। তো এবার আমরা এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেখতে পাচ্ছি, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একটা বাস্তব হিসাব দেখব। হিসাবটা হচ্ছে এরকম যে তুমি ধরে নাও আমাদের এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য আছে, সেটা হচ্ছে কি ধরবো, আমি এখানে ধরে নিলাম সিলভার নাইট্রেটের দ্রবণ আছে। দ্যাট মিনস এটা হচ্ছে AgNO3। তাহলে সিলভার নাইট্রেট যদি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে থাকে তাহলে অবশ্যই সিলভার নাইট্রেটটা ভেঙে যাবে যখন আমরা অ্যাপ্লাই করব ব্যাটারি থেকে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ। তার মানে তড়িৎ হচ্ছে I, যেটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে বের হবে, আর ইলেকট্রন হচ্ছে E, যেটা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল থেকে বের হবে। এবং এই ব্যাটারিটা কিউ পরিমাণ আধান ফ্লো করছে এবং যেটুকু সময় ধরে এখানে তড়িৎ বিশ্লেষণ ঘটছে সেটা হচ্ছে T পরিমাণ সময়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু আমরা এখানে সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ করার চেষ্টা করছি, তাহলে এই সিলভার নাইট্রেটটা ভেঙে গিয়ে প্রথমে সিলভার প্লাস আয়ন তৈরি করবে এবং NO3- বা নাইট্রেট আয়নটা তৈরি করবে। এবং এই দুটো আয়নের মধ্যে একটা ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন, অবশ্যই পজিটিভ যেটা সেটা হচ্ছে আমাদের ক্যাটায়ন হিসেবে কাজ করবে এবং নেগেটিভটা অ্যানায়ন হিসেবে কাজ করবে। তাহলে এই যে ক্যাটায়নটা দেখতে পাচ্ছি ও কার কাছে যাবে, ও সিম্পলি ক্যাথোডের কাছে যাবে। এবং এই যে অ্যানায়নটা দেখতে পাচ্ছি ও কার কাছে যাবে, সে সরাসরি অ্যানোডের কাছে যাবে। তাই যদি হয়ে থাকে আমাদের এখন হিসাব নিকাশ করতে হবে। আমরা কি করব, আমরা এখানে এই বিক্রিয়াটাকে দেখব। দ্যাট মিনস আমরা জাস্ট ক্যাথোডের বিক্রিয়াটাকে দেখি, যেহেতু ক্যাথোডে হচ্ছে ধাতু জমা হয়, তো আমি ধরে নিলাম ক্যাথোডের কাহিনীটা কি হয়। তো যখন দ্রবণে আমাদের সিলভার আয়নটা ভেঙে যাবে, দ্যাট মিনস আমাদের এখানে দ্রবণে সিলভার আয়ন ভেঙে গিয়ে Ag+ আয়ন তৈরি করেছে এবং নাইট্রেট আয়ন ভেঙে গিয়ে NO3- আয়ন তৈরি করেছে। তো এই সিলভারটা যখন ক্যাথোডের কাছে যাবে তখন কি হবে, তখন যেটা করবে সেটা হচ্ছে সিলভার আয়ন, আমি জাস্ট এখানে একটা রিয়াকশন লিখবো, সেটা হচ্ছে ক্যাথোড রিয়াকশন, জাস্ট একটা হিসাব বোঝানোর জন্য। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ক্যাথোড রিয়াকশন দেখবো, এবং ক্যাথোডে তোমরা জানো বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে হচ্ছে বিজারণ হয়। এবং এই বিজারণটা কীভাবে ঘটবে, দ্রবণে যে সিলভার প্লাস আয়নটা ছিল Ag+, এটা সরাসরি ক্যাথোডে যাবে, ক্যাথোডটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। তার মানে ক্যাথোডে গিয়ে সে একটা ইলেকট্রনকে রিসিভ করবে, রিসিভ করার পর সে সরাসরি সিলভার ধাতু বা সলিড সিলভারে কনভার্ট হবে। তো এখানে আমরা যদি মোলের কনসেপ্টটা নিয়ে আসি তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু 1 মোল পরিমাণ সিলভার আয়ন ক্যাথোডের দিকে যাচ্ছে এবং তারা 1 মোল পরিমাণ ইলেকট্রনকে গ্রহণ করবে, তারপরে তারা 1 মোল পরিমাণ সিলভার ধাতুকে তৈরি করবে। তাহলে আমি যদি এখানে মোলের কনসেপ্টটা নিয়ে আসি তাহলে ছোট্ট করে লিখছি 1 মোল। এখানে আমরা 1 মোল মোলের কনসেপ্ট নিয়ে এসেছি, অ্যাটমের কনসেপ্ট না, এখানে আমরা 1 মোল দেখতে পাচ্ছি। এখন দেখো তো এই যে 1 মোল পরিমাণ সিলভার, এটা আসলে কতটুকু পরিমাণ, তোমরা জানো 1 মোল পরিমাণ সিলভারের যেই ভর সেটা হচ্ছে তার আণবিক ভরের বা পারমাণবিক ভর যেটাই বলে না কেন সেটার গ্রাম একক। তো সিলভার যেহেতু এখানে পরমাণু হিসেবে আছে, তো ওর পারমাণবিক ভর কত হবে, 108 হবে। এবং এই 108-এর আমি যদি গ্রাম হিসাবে বলি তাহলে এই 108 গ্রামই হচ্ছে 1 মোল সিলভার ধাতুর ওজন। তাহলে আমরা বলতে পারি 108 গ্রাম আসলে যেটা সেটা হচ্ছে 1 মোল পরিমাণ সিলভারের ভর।
কেননা ভরের একক কি গ্রাম আর ওজনের একক হচ্ছে নিউটন, যেহেতু আমরা এখানে গ্রাম দিয়েছি তাই 1 মোল সিলভারের ভর হচ্ছে 108 গ্রাম। এখন দেখো এই 1 মোল পরিমাণ সিলভারকে জমা করার জন্য কতটুকু মোল ইলেকট্রন দরকার হয়েছে? অবশ্যই 1 মোল পরিমাণ ইলেকট্রনের দরকার হয়েছে। তার মানে 1 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদানের জন্যই আমাদের ক্যাথোডের মধ্যে 108 গ্রাম পরিমাণ সিলভার ধাতু জমা হয়েছে। এবার আমরা 1 মোল পরিমাণ ইলেকট্রনকে নিয়ে কাজ করব। তাহলে দেখো এই যে এখানে 1 মোল পরিমাণ ইলেকট্রন দেখতে পাচ্ছি, 1 মোল পরিমাণ ইলেকট্রন আসলে কে কে থাকে? আমি যদি লিখি তাহলে 1 মোল পরিমাণ ইলেকট্রন মানে হচ্ছে তোমার হাতে আমি যদি 1 মোল পরিমাণ ইলেকট্রন দিই তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন থাকবে, এবং একটা ইলেকট্রনের চার্জ যদি আমি ধরতে চাই তাহলে তার মান কিন্তু আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, বাট অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ যদি বের করতে চাই সেটা অবশ্যই কী হবে? Na ইন্টু ই। তার মানে 1 মোল পরিমাণ ইলেকট্রনের মধ্যে টোটাল অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন আছে, আবার প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই পরিমাণ। তাহলে টোটাল অ্যাভোগাড্রো সংখ্যার সাথে আমি যদি ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের চার্জকে গুণ করে দিই তাহলে আমরা 1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জ পেয়ে যাব। তাহলে এইটুকু চার্জ হচ্ছে কি আমাদের কি ইউনিটে আসবে? অবশ্যই কুলম ইউনিটে আসবে, তাই না? অবশ্যই তাই আসবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা একটা ইলেকট্রনের চার্জ এখানে লিখে ফেলি। অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে 6.023, কোনো বইতে 022 দেওয়া, ইন্টু 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আর একটা ইলেকট্রনের আধান বা চার্জের কথা যদি বলি তাহলে তার মান হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম। এতটুকু কিন্তু আমরা জানি। এখন এটাকে তুমি যদি হিসাব করো তাহলে তুমি 1 মোল পরিমাণ ইলেকট্রনের টোটাল চার্জ পাবে, এবং এই হিসাবটা প্রায় কত আসবে? 964, তারপর হচ্ছে 73 অথবা 85, কোনো বইতে আমি দেখেছি 85, কোনো বইতে আমি দেখেছি 73। তো এতটুকু পরিমাণ কুলম্বের চলে আসবে, এবং এটা কি তোমাদের বইতে অ্যাপ্রক্সিমেটলি 96500 কুলম হিসেবে বলা হয়ে থাকে। তাহলে 96500 কুলম এটা একটা ভালো সংখ্যা, এবং এই সংখ্যার মাধ্যমে আমরা বুঝি 1 মোল পরিমাণ ইলেকট্রনের টোটাল চার্জের পরিমাণ। তাহলে 1 মোল পরিমাণ ইলেকট্রন আমি যদি তোমার হাতে দিয়ে দিই তখন তুমি 96500 কুলম পরিমাণ চার্জকে তোমার হাতে রাখতে পারবে। তাহলে দেখো তো আমরা এখানে সিলভার আয়নটাকে যদি দেখি সেটা 1 মোল পরিমাণ আয়ন ছিল, এবং আমরা তড়িৎদ্বারে যদি 1 মোল পরিমাণ সিলভারকে বা সিলভার ধাতুকে যদি জমা করতে চাই, অথবা 108 গ্রাম পরিমাণ সিলভার ধাতুকে যদি আমরা জমা করতে চাই তাহলে আমাকে অবশ্যই 96500 কুলম এই পরিমাণ চার্জ দ্রবণে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 96500 কুলম্বের আরেকটা পরিচয় আছে, এটাকে হচ্ছে 1 ফ্যারাডে বলা হয়। তাহলে আমি বলতে পারি এই যে এখানে আমরা একটা কিউ লিখেছিলাম, খেয়াল করে দেখো একদম উপরে, এই কিউটা কি ছিল? ব্যাটারি থেকে প্রদত্ত চার্জ ছিল। তাহলে ব্যাটারি থেকে বের হওয়া চার্জটা যদি 1 ফ্যারাডে হয় অথবা 96500 কুলম হয় মিনিমাম, তবেই আমি বলতে পারি আমাদের এই দ্রবণে ক্যাথোডের মধ্যে সিলভারের যে ধাতুটা আছে সে ধাতুটা একটা প্রলেপ তৈরি করবে বা সিলভার ধাতু সে জমাতে পারবে। তাহলে আমি ফাইনাল যে লাইনটা বলবো সে লাইনটা একদমই ইজি, যে আমরা যদি 1 মোল পরিমাণ সিলভার উৎপাদন করতে চাই অথবা 108 গ্রাম পরিমাণ যদি সিলভার ধাতু উৎপাদন করতে চাই তাহলে আমাদের এই ব্যাটারির 1 ফ্যারাডে পরিমাণ চার্জ লাগবে, অথবা 96500 কুলম্বের চার্জটাকে সরবরাহ করতে হবে। তো এই হচ্ছে আমাদের মেইন হিসাব। বাট এখানে খেয়াল করে দেখো আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের কনসেপ্টটা কোত্থেকে আসবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের কনসেপ্টটা হচ্ছে কি, যে তুমি যদি 1 কুলম পরিমাণ চার্জ অ্যাপ্লাই করো কোনো একটা তড়িৎ বিশ্লেষের মধ্যে, তাহলে যে পরিমাণ পদার্থ জমা হবে ক্যাথোডে সেটাই কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ওই পদার্থের পরিমাণটাকে। বাট তুমি যদি এই এক্সাম্পলটা দেখো তাহলে দেখতে পাবে আমরা কিন্তু এখানে জাস্ট 1 মোল পরিমাণ ইলেকট্রনকে অ্যাপ্লাই করেছি। দ্যাট মিনস 1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জ হচ্ছে কি 96500 কুলম। তো এতটুকু পরিমাণ কুলমের চার্জ আমরা অ্যাপ্লাই করেছি, আমরা কিন্তু কখনোই 1 কুলম অ্যাপ্লাই করিনি। যেমন তুমি আগের স্লাইডে দেখতে পাচ্ছ যে আমরা যদি 1 সেকেন্ড সময় ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করি তাহলে ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ জমা হবে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অথবা আমরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে 1 কুলম পরিমাণ চার্জকে অ্যাপ্লাই করি তড়িৎদ্বারের মধ্যে তাহলে যে পরিমাণ পদার্থ জমা হবে সেটাই কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। বাট আমরা যখন মোলের কনসেপ্টে চলে আসলাম তখন কিন্তু আমরা আর একটা ইলেকট্রন নিয়ে কাজ করছি না, আমরা কিন্তু 1 মোল ইলেকট্রন নিয়ে কাজ করছি। আর 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে কি 96500 কুলম। তার মানে 96500 কুলম পরিমাণ ইলেকট্রন, মানে এই পরিমাণ চার্জ ইলেকট্রনের দরকার হবে যদি আমরা 1 মোল পরিমাণ পদার্থকে ক্যাথোডের মধ্যে সংরক্ষিত রাখতে চাই। তার মানে আমরা এখানে যেই
গ্রামটা পাচ্ছি, এটা কিন্তু আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হিসেবে তখন আর কাজ করবে না। তাহলে দেখো এখান থেকে আমরা হিসাবটা বের করি। আমাদের হিসাবটা একদমই সহজ। আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে আমরা বেসিক্যালি ছোট্ট করে দেখাই, আমি একটু রেড কালারে দেখাই তাহলে বুঝতে পারবে যে আমরা 96500 কুলম পরিমাণ চার্জ অ্যাপ্লাই করেছি ব্যাটারির মাধ্যমে, এবং এই চার্জ অ্যাপ্লাই করাতে আমাদের 108 গ্রাম পরিমাণ সিলভার ধাতু জমা হয়েছে ক্যাথোডে। এই লাইনটা কিন্তু একদমই ইজি, যেটা তোমরা সবাই বুঝতে পেরেছো এই সিনারিও থেকে। বাট আমি যদি শুধুমাত্র 1 কুলম পরিমাণ চার্জকে অ্যাপ্লাই করি কোনো একটা তড়িৎ কী বলবো এরকম একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে, তখন কি হবে, তখন আমাদের যে পরিমাণ সিলভার জমা হবে সে সিলভারের পরিমাণ হবে 108 ভাগ হচ্ছে 96500 এতটুকু পরিমাণ, এবং 108 ভাগ হচ্ছে 96500 যে গ্রামটা আমরা পেলাম সিলভারের, এটাই আসলে আমাদের জেড হিসেবে তখন কাজ করবে। তার মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের বিষয়টা হচ্ছে কি, তুমি যখন 1 কুলম পরিমাণ চার্জকে ব্যাটারির মাধ্যমে কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে অ্যাপ্লাই করবে, তখন তার ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ জমা হবে ওই পদার্থের গ্রাম ইউনিটটাই হচ্ছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে 1 কুলম নিয়ে কাজ করে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আর হচ্ছে তোমার 96500 কুলম নিয়ে কাজ করে হচ্ছে 1 মোল পরিমাণ পদার্থের পরিমাণ, দ্যাট মিনস 108 গ্রাম সিলভার। তাহলে আমরা এখানে একটা শর্টকাট জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে 96500 কুলম, যেটাকে আমরা 1 ফ্যারাডে পরিমাণ চার্জ হিসেবে চিনি। তো এই 1 পরিমাণ ফ্যারাডে চার্জ যদি আমি ইউজ করে থাকি কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে, তবে ক্যাথোডের মধ্যে ওই পদার্থের জাস্ট আণবিক ভরের সমপরিমাণ গ্রাম জমা হবে। বাট আমি যদি শুধুমাত্র 1 কুলম পরিমাণ চার্জ ব্যবহার করে থাকি ব্যাটারির মাধ্যমে, তাহলে যে পরিমাণ পদার্থ জমা হবে ক্যাথোডের মধ্যে সেটাই হচ্ছে কি আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের পরিমাণ। তার মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে কি যে 1 কুলম পরিমাণ চার্জ আমি যদি সরবরাহ করি কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে, তাহলে তার ক্যাথোড বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ জমা হবে সেই পদার্থের পরিমাণই হচ্ছে কি আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটার ইউনিট কী ছিল, অবশ্যই গ্রাম পার লিটার ছিল, না লিটার না, এটা হচ্ছে কুলম ছিল, দ্যাট মিনস গ্রাম পার কুলম ছিল। তো এই হচ্ছে আমাদের মেইন ধারণা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে নিয়ে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্যারাডে সূত্রের প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে, দ্যাট মিনস কোন কোন ক্ষেত্রে আমরা ফ্যারাডে সূত্রকে কাজে লাগাতে পারবো এবং কোন কোন ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো না সেগুলো নিয়ে। তো আমি যদি প্রযোজ্যতার কথা বলি, দ্যাট মিনস আমরা প্রথম পয়েন্টে লিখলাম প্রযোজ্যতা নিয়ে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবের জন্যই কিন্তু বা দ্রবণের জন্যই কিন্তু আমরা ফ্যারাডে সূত্রকে কাজে লাগাতে পারি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে কি ইলেকট্রোলাইট। তাহলে আমি যদি ইংলিশে লিখি, আমাদের ইলেকট্রোলাইট যে সমস্ত পদার্থগুলো আছে যেগুলো সুন্দরভাবে তড়িৎ বিশ্লেষণ করতে পারে, ওই সমস্ত পদার্থের জন্য আমরা ফ্যারাডে সূত্রকে কাজে লাগাতে পারবো। তারপর আরেকটা প্রযোজ্যতা হচ্ছে কি যে আমরা একই পদার্থের ভিন্ন ভিন্ন যোজ্যতা থেকে সেম পরিমাণ পদার্থকে সংরক্ষণ করতে পারবো। মানে বিষয়টা একটু কঠিনভাবে বললাম, আমি সহজ করে দিচ্ছি। ধরো তোমাদের কাছে একটা আয়ন আছে তড়িৎ বিশ্লেষ্য, সেটা হচ্ছে ফেরাস সালফেট। তো আমি দেখতে পাচ্ছি দ্রবণে আমাদের Fe2+ আয়ন থাকতে পারে, দ্যাট ইজ ফেরাস আয়ন, এবং তোমাদের কাছে ফেরিক সালফেট লবণও থাকতে পারে, যেখানে আমরা জানি দ্রবণের মধ্যে সে ফেরিক আয়ন তৈরি করবে। এখন এই যে আমরা আয়নগুলো লিখেছি এগুলো কি অবশ্যই ক্যাটায়ন, কেননা পজিটিভ চার্জযুক্ত। এরা সর্বপ্রথম কোথায় যাবে, ক্যাথোডের কাছে যাবে। ক্যাথোডের কাছে গিয়ে তার ইলেকট্রন গ্রহণ করে নিউট্রাল হয়ে যাবে, তাই না? তো আমি যদি দেখাই যে ফেরাস আয়ন যেটা, সেটা কেবলমাত্র 2টি ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোডের কাছে গিয়ে, এবং তারপরে সে সরাসরি আয়রন বা ফেরাস যে ধাতুটা আছে, দ্যাট মিনস সরাসরি আয়রন ধাতুতে কনভার্ট হবে। ফেরিক আয়ন যেটা আছে সেটা ক্যাথোডের কাছে যাবে, যেহেতু সেটা ক্যাটায়ন। ক্যাথোডের কাছে গিয়ে সে আসলে 3টে ইলেকট্রন গ্রহণ করবে, কেননা তার চার্জ বা আয়ন হচ্ছে 3টা, এবং পরবর্তীতে সে সরাসরি আয়রন বা ধাতুতে কনভার্ট হবে। এখন ফ্যারাডে সূত্রের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা যদি ফেরাস আয়নের দিকে তাকাই, তাহলে ফেরাস আয়ন কেবলমাত্র 2টা ইলেকট্রন নিয়ে কাজ করে, আর ফেরিক আয়নটা সাধারণত 3টা ইলেকট্রন নিয়ে কাজ করে। এবং এই যে 2টা ইলেকট্রন নিয়ে কাজ করছে, আমি যদি এদেরকে মোলের কনসেপ্টে নিয়ে আসি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 মোল পরিমাণ আমরা ফেরাস আয়ন নিয়েছি, এবং আমরা 1 মোল পরিমাণ আয়রনকে জমা করিয়েছি ক্যাথোডের মধ্যে, যেহেতু ক্যাথোডের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র জমা হয়, এবং এই ক্ষেত্রে আমাদের 2 মোল পরিমাণ ইলেকট্রন লেগেছে। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে 1 মোল পরিমাণ ফেরিক আয়ন নিয়েছি, এবং আমরা ক্যাথোডের মধ্যে 1 মোল পরিমাণ আয়রন বা এই যে এখানে দেখতে পাচ্ছি Fe, এটাকে সংরক্ষণ করেছি। বাট এই ক্ষেত্রে আমার ইলেকট্রন লেগেছে কিন্তু 3 মোল পরিমাণ। কিন্তু
আমরা যেহেতু এখানে 1 মোল পরিমাণ আয়রনকে সংরক্ষণ করছি ক্যাথোডে, আর আমরা জানি 1 মোল পরিমাণ আয়রন মানে হচ্ছে কি ওর যেই পারমাণবিক ভর আছে, পারমাণবিক ভরের গ্রাম ইউনিট। আমরা জানি আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85 গ্রাম, মানে আমরা তো গ্রাম বলি না, আমরা সিম্পলি 55.85 বলে থাকি পারমাণবিক ভরকে। বাট যেহেতু এখানে আমরা 1 মোল আয়রনকে পেয়েছি ক্যাথোডের মধ্যে, তাই ওই 1 মোল আয়রনের যেই পরিমাণটা সেটা হবে 55.85 গ্রাম। কেননা কোনো একটা মৌলিক পদার্থের 1 গ্রাম পরিমাণে তার পারমাণবিক ভরের সমতুল গ্রাম ওজনটা থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা সিম্পলি দুইটা ভিন্ন আয়ন নিয়ে কাজ করেছি, অর্থাৎ একই মোলের দুইটা ভিন্ন আয়ন নিয়ে কাজ করেছি। তাহলে একই মোলের আমরা যদি বিভিন্ন আয়নিক অবস্থার দ্রবণ নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কিন্তু সমভাবে প্রযোজিত হয়। মানে কিভাবে হয়, যে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে 2 মোল ইলেকট্রন লাগলেও আমাদের এই যে পরিমাণটা পাচ্ছি ক্যাথোডে, এই পরিমাণটা সেম থাকছে। আবার এখানে 3 মোল ইলেকট্রন লাগলেও আমরা যে ক্যাথোডে পরিমাণটা পাচ্ছি এই পরিমাণটা সেম থাকছে। তাহলে আমাদের যদি একটা নির্দিষ্ট ধাতু বা নির্দিষ্ট মৌলিক পদার্থের জন্য ক্যাথোডে জমার পরিমাণের টার্গেট হয়ে থাকে তার পারমাণবিক ভরের গ্রাম ইউনিট, দ্যাট মিনস এখানে আয়রনের জন্য 55.85 গ্রাম দেওয়া আছে, তাহলে তার আয়নগুলো ভিন্ন ভিন্নভাবে কাজ করবে। দ্যাট মিনস প্রত্যেকটা আয়ন অনুসারে আমরা তত মোল ইলেকট্রনকে নিয়ে কাজ করাবো যাতে সেম পরিমাণ আমাদের পদার্থ ক্যাথোডে জমা হতে পারে। তো এখন ফ্যারাডে সূত্র এখানে কিভাবে কাজ করে আমি একটু দেখাই। এটা ফ্যারাডে সূত্র কি বলেছিল, যে পরিমাণ পদার্থ জমা হবে সেটাকে আমরা ডব্লিউ ধরতাম, এবং যে পরিমাণ চার্জ আমরা দ্রবণে দিব সেটাকে কিউ ধরতাম, এবং ডব্লিউ আর কিউ একে অপরের সমানুপাতিক ছিল। খেয়াল করে দেখো তো আমাদের এখানে ডব্লিউ হিসেবে কিন্তু 55.85 গ্রাম কাজ করছে, বাট এখানে কিউ বা চার্জ হিসেবে কে কাজ করছে, অবশ্যই 2 মোল ইলেকট্রনের চার্জ এবং 3 মোল ইলেকট্রনের চার্জ। তুমি যদি 2 মোল ইলেকট্রনের চার্জ বের করতে চাও তাহলে সেটা কি হবে, 2 ফ্যারাডে হবে। আবার তুমি যদি 3 মোল ইলেকট্রনের চার্জ বের করতে চাও এটা কি হবে, অবশ্যই 3 ফ্যারাডে হবে। তার মানে আমি যখন ফেরাস আয়ন নিয়ে কাজ করব, ওই ফেরাস আয়ন নিয়ে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বানালাম। আমি একটু সহজ করে দিই, ধরো আমি এখানে একটা দ্রবণ বানাবো, এটা হচ্ছে আমার সেই পাত্র, এখানে আমি আরেকটা দ্রবণ বানাবো, এটা হচ্ছে আমার আরেকটা পাত্র। তো প্রথম পাত্রে আমি যে দ্রবণটা বানাবো সেটা হচ্ছে ফেরাস আয়নের দ্রবণ, ধরে নাও ফেরাস সালফেট, কথার কথা FeSO4, তার মানে Fe2+ একটা দ্রবণ আমরা এখানে বানাবো। দ্বিতীয় পাত্রে আমি ধরে নিলাম ফেরিক আয়নের দ্রবণ বানাবো, দ্যাট মিনস Ap3+ এর দ্রবণ বানাবো। এখন প্রথম পাত্রে আমি যদি ক্যাথোডের অ্যানোডের দিকে তাকাই, তাহলে ওই ক্যাথোডের মধ্যে আমি যদি 55.85 গ্রাম আয়রনকে জমা রাখতে চাই, তাহলে এই প্রথম পাত্রে আমরা যে পরিমাণ চার্জ দিব সেটা হচ্ছে 2 ফ্যারাডে পরিমাণ চার্জ দিব। আর দ্বিতীয় পাত্রে কিন্তু আমরা সেম পরিমাণ পদার্থ বা এই যে সেম পরিমাণ আয়রন আছে এটাকে যদি জমাতে চাই, তাহলে এখানে আমরা 3 ফ্যারাডে পরিমাণ চার্জ দিব। তার মানে এখানে ব্যাটারির যে ক্ষমতা সেটা অনুসারে আমরা 2 ফ্যারাডে 3 ফ্যারাডে দিব। এবং কেন আমরা 2 ফ্যারাডে 3 ফ্যারাডে দিব সেটা সম্পূর্ণটা নির্ভর করবে আমরা কোন আয়ন ইউজ করেছি তার উপর। আমরা প্রথমে ফেরাস আয়ন ইউজ করেছি, এজন্য 2 ফ্যারাডে দিয়েছি, যেহেতু এখানে 2+ চার্জ আছে। তারপরে আমরা ফেরিক আয়ন ইউজ করেছি, সেজন্য আমরা এখানে 3 ফ্যারাডে চার্জ দিয়েছি ব্যাটারির মাধ্যমে। তাহলে মোট কথা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবশ্যই ফ্যারাডে সূত্র মেনটেন করছে, অর্থাৎ যে পরিমাণ আমরা পদার্থ পাবো সেটা অবশ্যই চার্জের সমানুপাতিক হবে। তারপরে আরেকটা প্রযোজ্যতা আছে ফ্যারাডে সূত্রের, সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলেই যে কোনো পরিমাণের মধ্যে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করলে সেম পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হবে। তো বিষয়টা একটু জটিল হয়ে গেল তোমাদের জন্য। বিষয়টা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে আমি একটা নির্দিষ্ট তাপমাত্রা নিলাম, ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিলাম, এবং এই তাপমাত্রায় আমি একটা দ্রবণ নিয়ে বিদ্যুৎ চালনা করলাম। ধরো আমি এখানে 1 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ নিলাম, দ্যাট মিনস AgNO3, এটা একটা দ্রবণ নিলাম। তারপর আমি আরেকটা দ্রবণ নিলাম, তাপমাত্রা পরিবর্তন করে দিলাম, ধরা যাক 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিলাম, এবং এই ক্ষেত্রে আমি যে ঘনমাত্রাটা নিব এই দ্রবণের ধরে নিলাম 0.5 মোলার সিলভার নাইট্রেটকে নিলাম। দেখো তো সিলভার নাইট্রেটের কথা যদি বলি সেটা সবসময় কিন্তু ভেঙে যাবে, তাই না? সিলভার নাইট্রেট ভেঙে গিয়ে Ag+ এবং NO3- তৈরি করবে। এখন আমি যদি আমার ক্যাথোডের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ সিলভারকে জমা রাখতে চাই, তাহলে আমরা অবশ্যই কী করব, নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করব। ধরা যাক আমি প্রথম ক্ষেত্রে যে দ্রবণটা নিয়েছি এখানে আমি 5 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করলাম।
তাহলে এই 5 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ যদি আমি নির্দিষ্ট সময় ধরে প্রবাহিত করি, ধরা যাক 2 সেকেন্ড সময় ধরে যদি প্রবাহিত করি, তাহলে অবশ্যই ক্যাথোডে কিছু পরিমাণ সিলভার জমা পড়বে, যার মান হচ্ছে W1। আবার দ্বিতীয় একটা দ্রবণ নিয়েছি, যেটাকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখলাম এবং যার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার সিলভার নাইট্রেট। এখানে আমি করলাম কি, সেম পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করলাম, দ্যাট মিনস 5 অ্যাম্পিয়ার, এবং এটাও আমি প্রবাহ করলাম 2 সেকেন্ড ধরে। এখন যেটা ঘটবে সেটা হচ্ছে অবশ্যই ক্যাথোডে আমাদের কিছু পরিমাণ পদার্থ জমা হবে। মজার বিষয় হচ্ছে সেম সময় ধরে এবং সেম পরিমাণ কারেন্ট যদি আমরা সাপ্লাই করি, তাহলে সেম পরিমাণ জিনিস বা পদার্থ ক্যাথোডে জমা হবে। দ্যাট মিনস ক্যাথোডে আমাদের যে পরিমাণ পদার্থ প্রথমে জমা হবে, দ্বিতীয় ক্ষেত্রেও একই পরিমাণ পদার্থ জমা হবে। দ্যাট মিনস W1 এবং W2 দুটো সেম থাকবে। তার মানে আমরা যদি দ্রবণকে চেঞ্জ না করি বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যদি চেঞ্জ না করি, যেমন দেখতে পাচ্ছি এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সিলভার নাইট্রেট, এখানেও কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সিলভার নাইট্রেট। এদেরকেও যদি আমি কোনো চেঞ্জ না করে এদের তাপমাত্রা বলি বা হচ্ছে ঘনমাত্রা বলি বা হচ্ছে এদের দ্রবীভূত দ্রাবকের পরিমাণ বলি বা দ্রবণের ঘনমাত্রা যদি বলি, সব কিছু যদি চেঞ্জ করি বা চাপ যদি চেঞ্জ করি, তারপর আমি যদি সেম পরিমাণ কারেন্ট বা আই প্রবাহ করতে পারি সেম পরিমাণ সময় বা টি ধরে, অথবা বলতে পারি আমি সেম পরিমাণ চার্জ কিউকে যদি প্রবাহ করতে পারি দ্রবণে, তাহলে তড়িৎদ্বারে ওই অতটুকু সময়ের জন্য একই পরিমাণ পদার্থ জমা হবে। তার মানে কিউ যেহেতু আই ইন্টু টি হিসেবে কাজ করে, তার মানে আমরা একই পরিমাণ কারেন্ট রাখলাম, একই পরিমাণ সময় রাখলাম, অতটুকু সময়ের মধ্যে কিন্তু যে কোনো সিলভার নাইট্রেটের দ্রবণ সেম পরিমাণ পদার্থকে জমা করবে ক্যাথোডে। দ্যাট মিনস W1 এর মান যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে W2 এর মানটা তাই হবে। এবার আমরা দেখব যে ফ্যারাডে সূত্রের সীমাবদ্ধতা কী কী ছিল। তা আমি একটু ব্লু কালারে দেখাচ্ছি। প্রথম যে সীমাবদ্ধতা ছিল সেটা হচ্ছে এই সূত্রে শুধুমাত্র গলিত বা বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্যে কাজ করে, কিন্তু কোনো ইলেকট্রনিক পরিবাহীর মধ্যে কাজ করে না। তাহলে প্রথম কথা হচ্ছে, আমি যদি সীমাবদ্ধতা দেখাই তাহলে সেটা হচ্ছে ইলেকট্রনিক যেই কন্ডাক্টর আছে, দ্যাট মিনস যেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, তার মধ্যে সাধারণত ফ্যারাডের সূত্র কাজ করে না। দ্যাট মিনস ইলেকট্রনিক কন্ডাক্টরের মধ্যে কখনোই ফ্যারাডের সূত্র কাজ করে না। এইসব ক্ষেত্রে যে সূত্র কাজ করে, যেটা আমি তোমাদেরকে অনেক আগে বলেছিলাম, সেটা হচ্ছে হোমসের সূত্র কাজ করে। তো এটা আমি কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম সীমাবদ্ধতা। তাহলে ইলেকট্রনিক কন্ডাক্টর কখনোই ফ্যারাডের সূত্র অনুসারে কাজ করবে না। দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে কি, যে যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষণে একের অধিক জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, তখন কিন্তু আবার এই সূত্র কাজ করবে না। তার মানে আমি যদি বলি কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে একাধিক বা একের অধিক রিডক্স রিয়াকশন ঘটে, দ্যাট মিনস জারণ বিজারণ বিক্রিয়া যদি ঘটে, তখনও আমাদের এই সূত্রটা কাজ করবে না। তাহলে একাধিক জারণ বিজারণ বিক্রিয়া বা একাধিক রিডক্স রিয়াকশন যদি ঘটে, তখন ফ্যারাডের সূত্রকে আমরা কাজ করাতে পারবো না, খুব জটিল হয়ে যাবে সেই ক্ষেত্রে। আবার আমরা যখন একাধিক তড়িৎ বিশ্লেষণ নিয়ে কাজ করি, তখন কিন্তু অনেকগুলো বিক্রিয়া ঘটে, তাই না? তো তখন আমরা বলতে পারি যে একের অধিক যদি তড়িৎ বিশ্লেষণ নিয়ে কাজ করি, তখন আমাদের এই ফ্যারাডের সূত্রটা একটা ত্রুটি দেখায়। তো সেক্ষেত্রেও কিন্তু ফ্যারাডের সূত্র কাজ করতে পারে না। তাহলে আমি বলতে পারি একাধিক যদি ইলেকট্রোলাইট আমরা নিই, তবে আমাদের এই ফ্যারাডের সূত্রটা কাজ করবে না ঠিকঠাক মতো। তো একাধিক ইলেকট্রোলাইটের এক্সাম্পলটা কি, যেমন হতে পারে আমি NaCl নিলাম, ভালো কথা, ওর সাথে আমি H2O নিলাম, অথবা ধরা যায় হচ্ছে আমি কি নেব, আমি কথার কথা নিলাম হচ্ছে CuSO4, দ্যাট মিনস কপার সালফেট, এবং ওর জলীয় দ্রবণ নিলাম, তার মানে ওর মধ্যে আবার H2টা থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের মিক্সড অবস্থায় আছে এই ইলেকট্রোলাইটগুলো। তো মিক্সড অবস্থা যখন থাকবে বা একাধিক অবস্থা যখন থাকবে, তখন অনেকগুলো রিডক্স রিয়াকশন বা জারণ বিক্রিয়া ঘটবে। বাট সেই ক্ষেত্রে আমরা ফ্যারাডের সূত্র বা প্রথম যে সূত্রটা আছে সেটাকে কাজে লাগিয়ে ক্যাথোডে জমাকৃত বস্তুর যেই পরিমাণ সেটা বের করতে পারবো না। এবং আমরা যে টপিকটা পড়তেছি এটা আসলে ফ্যারাডের প্রথম সূত্র, আমি এখানে লিখতে ভুলে গেছি। তাহলে ফ্যারাডের প্রথম যে সূত্র আছে তার প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা নিয়ে আমরা তখন দেখলাম। তারপরে আমরা ফ্যারাডের সূত্রের যে তাৎপর্যটা আছে, দ্যাট মিনস কীভাবে এটা কাজ করে, সেটা নিয়ে একটু হালকা আলোচনা দেখব। তার আগে দেখে নাও, এটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য একটা পাত্র, এবং এর মধ্যে আমরা একটা ব্যাটারিকে যুক্ত করেছি, যার পজিটিভ টার্মিনালটা হচ্ছে অ্যানোডের সাথে যুক্ত, নেগেটিভ টার্মিনালটা হচ্ছে ক্যাথোডের সাথে যুক্ত। তো তাৎপর্যটা কীরকম, যে আমরা ফ্যারাডের সূত্র দেখেছি যে ফ্যারাডের সূত্রের মধ্যে ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ জমা হয় তার গ্রাম ওজন হচ্ছে W, এবং এটা হচ্ছে কি পরিমাণ আমরা চার্জ অ্যাপ্লাই করব ওই তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে,
সাথে তার সমানুপাতিক এবং এই চার্জটা আমরা ব্যাটারির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকি। দ্যাট মিনস এই চার্জের মধ্যে কারেন্টের অবস্থান থাকে, মানে কারেন্ট থাকে এবং হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকে। তো কারেন্টটাকে আমি এখানে দেখালাম, ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয় আর নেগেটিভ টার্মিনাল থেকে আমাদের ইলেকট্রনটা বের হয়। আর টি হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে সময় ধরে আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ ঘটাবো। তো এক্ষেত্রে আমি এখানে একটা শর্টকাট জিনিস লিখি, সেটা হচ্ছে আমি যদি 3টা জিনিসের কথা বলি, ধরো আমার কাছে এখন এমন একটা ক্যাটায়ন আছে যেটা হচ্ছে একযোজী, তার মানে তার যোজিন হচ্ছে 1, এবং এই একযোজী ক্যাটায়ন দ্যাট মিনস সোডিয়াম, এটা কিন্তু ক্যাথোডে যাবে। ক্যাথোডে যাওয়ার পর কিন্তু সে কিছু পরিমাণ সোডিয়ামকে জমা করবে, দ্যাট মিনস সলিড হিসেবে জমা করবে, এবং সে ক্যাথোডে গিয়ে কী কাজ করবে, সে কিন্তু একটা ইলেকট্রনকে গ্রহণ করবে। এটা আমরা মোটামুটি জানি। এবং আমি যদি অন্য একটা কেস দেখাই, দ্যাট মিনস ম্যাগনেশিয়ামের জন্য যদি দেখাই, তাহলে দেখতে পাচ্ছ, আচ্ছা আমি ম্যাগনেশিয়াম না নিয়ে অন্য একটা নিই, ধরো জিঙ্ক নিই। জিঙ্ক হচ্ছে দ্বিযোজী, তার মানে এটা হচ্ছে যোজনী 2। তাহলে সেও কী করবে, অবশ্যই 2টা ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোডের কাছে গিয়ে, এবং সেটা সরাসরি জিঙ্ক ধাতুতে কনভার্ট হবে। এবং আমি যদি একটা 3যোজী ক্যাটায়নকে ধরি, ধরা যাক অ্যালুমিনিয়ামকে ধরলাম, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, তো সেটা ক্যাথোডের কাছে গিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করবে এবং ফাইনালি সে অ্যালুমিনিয়াম ধাতুতে কনভার্ট হবে। তো এখন আমি যে বললাম যে একটা অ্যালুমিনিয়াম ধাতু নিলাম বা একটা যে আয়ন নিলাম, এটাকে আমি সম্পূর্ণই চেঞ্জ করে ফেলাম মোলের হিসাবে, তখন দেখো কি হয়। অর্থাৎ আমি ধরে নিলাম আমাদের এখানে হিসাবটা হচ্ছে মোলে করবে, মানে মোলে কনভার্ট হবে। দ্যাট মিনস আমি 1 মোল পরিমাণ সোডিয়াম আয়নকে যদি নিতে পারি ক্যাথোডের কাছে, তাহলে সে অবশ্যই 1 মোল পরিমাণ ইলেকট্রনকে রিসিভ করবে বা গ্রহণ করবে, এবং ফাইনালি ক্যাথোডের মধ্যে 1 মোল পরিমাণ সোডিয়াম জমা করবে। তাহলে এখানে 1 যেটা, এটা আসলে 1 মোল হিসেবে কাজ করে, 1 এখানে যেটা, সেটা হচ্ছে 1 মোল ইলেকট্রন হিসেবে কাজ করে, আর এখানে আমাদের 1 মোল সোডিয়াম ধাতু হিসেবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। তো কেন এটা বললাম, কারণ তুমি দেখতে পাচ্ছ, আমি যদি একযোজী পরিমাণ কোনো একটা পদার্থকে নেই বা একযোজী কোনো একটা আয়নকে যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনটা কিন্তু থাকছে 1 মোল। তার মানে 1 মোল ইলেকট্রনের প্রয়োজন হচ্ছে এই একযোজী আয়নটাকে সম্পূর্ণ মেটালে বা সলিড পদার্থে কনভার্ট করার জন্য। আর আমি যদি দ্বিযোজী নিই, তাহলে আমাদের 2টা ইলেকট্রন লাগছে, তার মানে এখানে আমাদের 2 মোল ইলেকট্রন দরকার হচ্ছে দ্বিতীয় বিক্রিয়ার জন্য। আর আমি যদি 3যোজী কোনো একটা মেটালকে নিই বা আয়নকে নিই, তাহলে আমাদের এখানে টোটাল 3 মোল পরিমাণ ইলেকট্রনের দরকার হবে ওই মেটালের আয়ন থেকে মেটালটাকে কনভার্ট করার জন্য। তাহলে আমি যদি সবগুলো বিক্রিয়াকে একদম সামারাইজ করি, তাহলে আমি বলতে পারি এম হচ্ছে আমাদের একটা মেটাল, এবং এম এর যোজনীটা হচ্ছে কত, খেয়াল করে দেখো, আমাদের এখানে এন এর উপর প্লাস ছিল, সেম এখানে একটা ইলেকট্রন রয়েছে। এখানে 2+ ছিল জিঙ্কের উপর, এখানে কিন্তু 2টা ইলেকট্রন রয়েছে। এখানে আমাদের 3+ ছিল আয়ন, বাট এখানে আমাদের 3টে ইলেকট্রন রয়েছে। তাই এম যদি আমাদের কোনো একটা মেটাল হয় এবং তার যোজনীটা হয় যদি এন, আমি ধরে নিলাম N+, তখন আমরা সেই যোজনীর সংখ্যা অনুসারে ইলেকট্রনকে নিব এবং সেগুলো কোথায় যাবে, মানে ক্যাথোড থেকে তারা বিক্রিয়া করে ফিল আপ করে সরাসরি এম নামক এই মেটালটা সলিড হিসেবে তৈরি করবে। তো এটা হচ্ছে আমাদের আসল বিক্রিয়া। তাহলে ফ্যারাডের সূত্রের তাৎপর্যতে আমরা একটা নতুন বিক্রিয়া দেখলাম বা নতুন একটা ফর্মুলা দেখলাম। সেখানে হচ্ছে কি, এন যোজী বা এন যোজনীযুক্ত কোনো একটা মেটাল বা কোনো একটা ধাতু, তার আয়নের সাথে আমি যদি এন পরিমাণ ইলেকট্রনকে যুক্ত করি, তবে সেটা মেটালে কনভার্ট হবে। এখন এই যে আমরা এনের কথা বললাম, দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু 1 আছে, তাই না? এখানে আমাদের এন আছে, আর এখানে কিন্তু আমাদের 1 আছে। তাহলে দেখো এই 1টা আসলে কি, তুমি ইচ্ছা করলে এখানে 1কে একটা আয়ন ধরতে পারো, অথবা 1কে তুমি 1 মোলও ধরতে পারো। যেহেতু আমি মোল নিয়ে কাজ করছি, তো আমি 1কে 1 মোল ধরলাম। তাহলে এন এর পরিচয় কী হয়ে যাবে, সেটা হবে এন পরিমাণ মোল, আর এখানে 1টা কী হয়ে যাবে, 1 মোল। তাহলে আমি বলতে পারি যে আমাদের ক্যাথোডের মধ্যে যখন এই জিনিসটা যাবে, দ্যাট মিনস এই আয়নটা যখন যাবে, তখন সে অবশ্যই ধাতুতে কনভার্ট হবে, 1 মোল পরিমাণ ধাতুতে। সেক্ষেত্রে যতটুকু পরিমাণ ইলেকট্রনের দরকার হবে, সেই ইলেকট্রনটাই হচ্ছে কি, এন মোল পরিমাণ ইলেকট্রন, এবং এই এনটা আসলে যোজনীকে নির্দেশ করে। তার মানে এখানে আমরা যে এনটাকে দেখতে পাচ্ছি, এই এনের মানটা কখনো কখনো 1 হতে পারে, কখনো কখনো 2 হতে পারে, কখনো কখনো 3 হতে পারে। তাহলে সোডিয়ামের জন্য এনের মানটা হচ্ছে 1, তারপর জিঙ্ক অথবা ম্যাগনেশিয়ামের জন্য এনের মানটা হচ্ছে 2, তারপর অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে এনের মানটা 3। তো এই হচ্ছে আমাদের ফ্যারাডের যে প্রথম সূত্রটা ছিল, সেই সূত্রের একটা ছোট্ট ব্যাখ্যা। তো এখন আমাদের কিন্তু চার্জের পরিমাণটা বের করতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে এন মোল পরিমাণ ইলেকট্রন আছে, এবং এই এন মোল পরিমাণ ইলেকট্রনের চার্জ আমাদের বের করা লাগবে। তো আমরা
1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জ কিন্তু জানি। আমি যদি 1 মোল ইলেকট্রনের কথা বলি, তোমরা সবাই জানো 1 মোলের মধ্যে সাধারণত অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন থাকে এবং ওই অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে এবং 1 ফ্যারাডে বলতে আমরা 96500 কুলম এতটুকু জিনিস বুঝে থাকি, তাই না? তার মানে 1 মোল পরিমাণে যদি 96500 কুলম থাকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি n মানে n সংখ্যক বা n মোল ইলেকট্রন আছে, নট n সংখ্যক, এটা হচ্ছে n মোল ইলেকট্রন। তো আমি বলতে পারি আমাদের 1 মোল ইলেকট্রনে যদি এত ফ্যারাডে হয়, তাহলে n মোল পরিমাণ ইলেকট্রন টোটাল কত চার্জযুক্ত হবে? অবশ্যই আমি তার সাথে n-কে গুণ করে দেবো, দ্যাট মিনস n ফ্যারাডে হবে, সেটা 1-এর জায়গায় n বসবে। অথবা আমি বলতে পারি n ইন্টু 96500 কুলম এতটুকু পরিমাণ চার্জ হবে আমাদের n মোল পরিমাণ ইলেকট্রনের। তো এটা হচ্ছে আমাদের মেন কাহিনী, এই হিসাবটা তোমাদের মনে রাখতে হবে। জাস্ট n-এর মানটা এখানে চেঞ্জ হবে, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে আমি কিন্তু একটা শর্টকাট জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে তোমার কাছে আমি যদি এমন একটা পদার্থ দিই বা এমন একটা আয়ন দিই, ধরা যাক কথার কথা আমি এ নামক একটা আয়ন দিলাম এবং আমি বললাম এই আয়নটা হচ্ছে আমাদের 3 যোজি, মানে এর যোজিন হচ্ছে 3, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে এর উপর 3+ থাকবে এবং এটা হচ্ছে একটা ধাতব আয়ন। এবং একে আমি যদি মানে এই আয়নের 1 মোল পরিমাণকে আমি যদি ক্যাথোডের মধ্যে নিয়ে যেতে চাই, দ্যাট মিনস 1 মোল পরিমাণ একে আমি যদি সলিড অবস্থায় ক্যাথোডে পেতে চাই, তাহলে আমাদের কী পরিমাণ চার্জের দরকার হবে? অবশ্যই n ইন্টু এ পরিমাণ চার্জের দরকার হবে, যেখানে এটা যেহেতু 3 যোজি, তার মানে n এর মানটা হবে আমাদের 3, তো আলটিমেটলি আমাদের এখানে 3 পরিমাণ চার্জের দরকার হবে। তো আমি সুন্দরভাবে লিখছি, আমাদের এটাকে সংরক্ষণ করার জন্য 3 পরিমাণ চার্জের দরকার হবে, যেখানে এর মান হচ্ছে কি 96500 কুলম। অথবা আমি যদি তোমাকে আরেকটা কথা বলি যে আমি এখন 3 যোজি নিয়ে কাজ করব না, আমি হচ্ছে 2 যোজি নিয়ে কাজ করব। ধরো তোমার কাছে এখন একটা নতুন পরমাণু দিলাম, সেটা হচ্ছে দ্বিযোজি, তার মানে ওর চার্জ হচ্ছে 2। তুমি ওই পরমাণুর 1 মোল পরিমাণকে ক্যাথোডে সংরক্ষণ করতে যাচ্ছ, নট 2-3 মোল, জাস্ট 1 মোলকে তুমি সংরক্ষণ করবে। তো 1 মোল পরিমাণকে যদি সংরক্ষণ করতে চাও, তুমি ব্যাটারিকে কি নির্দেশ দিবে? তুমি ব্যাটারিকে বলবে যে তোমার চার্জটা এখন হতে হবে NF পরিমাণ, যেখানে n এর মান হচ্ছে 2, তার মানে 2 পরিমাণ চার্জ হতে হবে। আর 2 মানে হচ্ছে কি 2 ইন্টু 96500 কুলম, তার মানে এটা হচ্ছে আমাদের সুপার শর্টকাট। তোমার এখানে ইলেকট্রন নম্বর যাই থাকুক না কেন, এই ইলেকট্রন নম্বরগুলো আসলে চেঞ্জ হয় ওই মেটাল বা পরমাণুর যেই যোজনী আছে বা ভ্যালেন্স আছে, সেই ভ্যালেন্স অনুসারে। তাই যে কোনো একটা পরমাণু বা যে কোনো একটা মেটাল যদি তোমাদেরকে আমি দিয়ে থাকি, তবে প্রথমে দেখতে হবে তার যোজনীটা কত, এবং ওই যোজনীর যে সংখ্যাটা, সেই সংখ্যার সাথে তুমি যদি ফ্যারাডেকে গুণ করো অথবা 96500 কুলমকে যদি গুণ করো, তাহলে তুমি বলতে পারবে ওই পদার্থটার বা ওই মেটালের 1 মোল পরিমাণকে আমি ক্যাথোডে যখন জমা করব, তখন আমাদের ততটুকু পরিমাণ চার্জের দরকার হবে। তো এখানে আমাদের কিউ এর যে মানটা, এই কিউ এর মানটা অবশ্যই হবে কি n ইন্টু এফ, যেখানে nটা আসলে আমরা নির্ধারণ করতে পারি ভিন্ন ভিন্ন মেটালকে ইউজ করে, সেটা 1 যোজি হতে পারে, 2 যোজি হতে পারে অথবা 3 যোজি হতে পারে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র 1 ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে
t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।